ওকে, আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5 এ আমরা আমাদের থিওরিতে পড়া একটা জিনিসকে ল্যাবে দেখব। অর্থাৎ তোমরা ট্রান্সমিশন লাইনের থিওরি পড়ছো এবং তোমরা অলরেডি জানো যে ট্রান্সমিশন লাইন সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, অর্থাৎ শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং লং ট্রান্সমিশন লাইন। তো এই ট্রান্সমিশন লাইন প্যারামিটারস গুলোকে আমাদের জন্য কনভিনিয়েন্ট আকারে প্রকাশ করার জন্য আমরা এই ট্রান্সমিশন লাইনকে বিভিন্ন রকমের মডেলিং করি, বিভিন্ন রকমের মডেল দ্বারা এই ট্রান্সমিশন লাইনকে প্রকাশ করতে চাই। তার মধ্যে একটা মডেল হচ্ছে নমিনাল পাই মডেল, যেটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্ক্রিনে এটাকে পাই মডেল কেন বলা হয় সেটা খুবই অবভিয়াস, এটা দেখতে একটা পাইয়ের মতো, তাই না? এই যে পাই যেমন এভাবে লিখি আমরা, তো পাই যেহেতু এভাবে লিখি, তো পাইয়ের মতো দেখতে হবার কারণে আমরা এটাকে বলি নমিনাল পাই মডেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে আমরা ল্যাবে কৃত্রিম ভাবে ক্রিয়েট করতে পারবো। কিন্তু কেন কেন পারবো? কারণ হচ্ছে এটা এখানে এই পাই মডেলটা যে সকল কম্পোনেন্ট নিয়ে গঠিত, সেই কম্পোনেন্ট গুলো কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবল, খুবই সিম্পল জিনিসপত্র, যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, নাথিং এলস, আর কিছু কিন্তু নাই, তাই না? তো দেখো, এইখানে আমরা একটা ক্যাপাসিট্যান্স বসাইছি, এখানে একটা ক্যাপাসিট্যান্স বসাইছি এবং এখানে একটা ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্স বসাইছি। তো আমাদের ল্যাবে আমাদের ইন্ডাক্টর ব্যাংক আছে, ক্যাপাসিটর ব্যাংক আছে। তো এই ব্যাংকগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স গুলো বসাতে পারবো। এবং এই রেজিস্ট্যান্সটা আলাদা করে বসানোর কোনো প্রয়োজনই নাই, কারণ আমাদের ল্যাবে যে ইন্ডাক্টর ব্যাংক আছে তার ইনহেরেন্ট রেজিস্ট্যান্স অলরেডি আছে। সো আলাদা করে তোমাকে আর বসাইতে হবে না। সো এই কানেকশনটা ল্যাবে দেওয়া কোনো ব্যাপারই না। সিম্পলি তুমি জাস্ট এখানে একটা ক্যাপাসিটর ব্যাংক থেকে একটা কানেকশন নিবা, মাঝখানে একটা ইন্ডাক্টর ব্যাংকের একটা পার্ট রাখবা, এই পাশে আরেকটা ক্যাপাসিট্যান্স রাখবা, শেষ। আমাদের পাই মডেল আমরা ল্যাবে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের এই সাইডটাকে আমরা বলতেছি সেন্ডিং এন্ড বলতেছি এটাকে, এবং এই সাইডটাকে বলতেছি রিসিভিং এন্ড। তো সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্ট মেজার করার জন্য আমাদেরকে একটা ভোল্টমিটার, অ্যাকচুয়ালি ভোল্টমিটার তো না, আমরা তো হচ্ছে মাল্টিমিটার দিয়ে মাপবো অ্যাকচুয়ালি। আর এই পাশে এই আইএসটা অর্থাৎ সেন্ডিং এন্ডের কারেন্টটা মেজার করার জন্য আমাদেরকে একটা অ্যামিটার বসাতে হবে। ঠিক আছে, তো সিরিজে অ্যামিটার কানেক্ট করে দেব, সমস্যা কি? একইভাবে আমাদের রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং রিসিভিং এন্ডের কারেন্টও কিন্তু মেজার করতে হবে। তো তার জন্য আমরা কি করব, রিসিভিং এন্ডের কারেন্টের জন্য রিসিভিং এন্ডে আরেকটা অ্যামিটার লাগাবো এবং তার ভোল্টেজটা মেজার করার সময় মাল্টিমিটার ওটার দুই প্রান্তে এনে জাস্ট ভোল্টেজটা আমরা নোট করব। ঠিক আছে, এখন একটু থিওরিটিক্যাল আলোচনায় আসি যে কি কি প্রসেসে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বের করব। সবার প্রথমে আমরা আমাদের এই সার্কিটটাতে এই রিসিভিং এন্ডটাকে ওপেন করে রাখবো। ঠিক আছে, রিসিভিং এন্ড ওপেন করে রাখার অর্থ হচ্ছে যে এই প্রান্তটা একটা ওপেন সার্কিট আকারে রাখবো, কোনো লোড লাগাবো না, সিম্পলি তারটা ফাঁকা জায়গায় ফাঁকা করে রাখবো। ওই জায়গাটা, তারটা দিয়ে যে লোডে কারেন্ট দিতে হয় ওই জায়গাটা জাস্ট ফাঁকা থাকবে। তো রিসিভিং এন্ডে যদি এরকম ওপেন সার্কিট থাকে তাহলে কি কোনো কারেন্ট ফ্লো হতে পারবে? না স্যার। তার মানে আমরা যখন রিসিভিং এন্ডটাকে ওপেন করে রাখবো তখন আইআর এর মান হচ্ছে 0 এবং ভিআর কিন্তু ঠিকই মেজার করা যাবে। সিম্পলি তুমি মাল্টিমিটার ধরো তাহলে তুমি মেজার করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জানি যে এই এবিসিডি প্যারামিটার কে ইনভলভ করে আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন গুলো হচ্ছে এই দুইটা, যেখানে আমরা ভিএস এবং আইএস কে ভিআর এবং আইআর এর সাথে মানে একটা রিলেশনশিপে আনতে পারছি। তো ভিএস ইকুয়াল টু এভিআর প্লাস বিআইআর এবং আইএস ইকুয়াল টু সিভিআর প্লাস ডিআইআর। এর মধ্যে আমরা বলে দিলাম যে অ্যাট প্রেজেন্ট আমরা যখন ওপেন সার্কিট করে রেখেছি, সেটাকে আমি ওসি বলছি, ওপেন সার্কিট টেস্ট যখন করছি তখন আমাদের রিসিভিং এন্ডে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে আইআর সমান কত? 0। আইআর সমান 0। শাবাশ। তো আইআর যখন 0, তুমি এই ইকুয়েশনে আইআর এর মান 0 বসাইলে এই টার্ম এবং এই টার্ম বাদ হয়ে যাচ্ছে না? জি স্যার। এবং ভিএস এবং আইএস এর মান তো তুমি এখান থেকে ইজিলি বের করতে পারবাই, আমাদের তো অ্যামিটার আছে। সো ওটা নিয়ে কোনো টেনশন নাই, আমরা কিন্তু ভিএস, আইএস, ভিআর এভরিথিং জানি। তাহলে ভিএস সমান এভিআর, এখান থেকে সিম্পলি তুমি এই ভিআরটাকে এভাবে ভাগ দিলেই এর মান পেয়ে যাবে না? জি স্যার। তাহলে আমরা এভাবে এ বের করে ফেলবো
এবং জাস্ট এই যে আইএস কে ভিআর দিয়ে ভাগ দিলে তুমি সি পেয়ে যাবে। তাহলে এই যে সি পেয়ে গেলাম। তার মানে ওপেন সার্কিট রাখা, রিসিভিং এন্ডটাকে ওপেন সার্কিট রাখা অবস্থায় তুমি এ এবং সি ইজিলি বের করে ফেলতে পারবা। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কনফিউশন না স্যার। থাকার কথা না, না স্যার। খুবই সিম্পল জিনিস বলছি, এমন আহামরি কোনো কঠিন কিছু বলিনি অ্যাকচুয়ালি। ওকে ঠিক আছে, তাহলে আমি এইটুকু একটু মুছে দেই, একটু ওয়েট। ওকে, এরপর হচ্ছে আমরা শর্ট সার্কিট টেস্ট করব। শর্ট সার্কিট টেস্ট বলার অর্থ হচ্ছে আমরা আমাদের রিসিভিং এন্ডটাকে শর্ট করে দেব। এই দুই প্রান্তকে সিম্পলি একটা তার দিয়ে তুমি শর্ট করে দিবা, ঠিক আছে? তো শর্ট করে দিলে কি হয়, কোনো দুই প্রান্ত যদি শর্ট করে দিই আমরা, তাহলে আর অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাওয়া যায় না। তার অ্যাক্রসের ভোল্টেজের মানটা হয় 0, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ভিআর এর মান কত হবে? 0 0। এবং তুমি কিন্তু এই পাশে যেহেতু অ্যামিটার লাগায় রাখছো, তো একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট তুমি আইআর কিন্তু ডিফ্লেকশন দেখতে পারবা অ্যামিটারে, তাই না? তাহলে তুমি অ্যামিটার থেকে আইআর এর মান নিয়ে নিবা। আর ভিএস আর আইএস এ কিন্তু কোনো কিছু নেই, ওরা যা ছিল এই পাশে ওই যে মাল্টিমিটার আর হচ্ছে অ্যামিটারে যা রিডিং আসছে আসছে, ওটাই। ভিএস আইএস এ কোনো চেঞ্জ নাই, জাস্ট রিসিভিং এন্ডটাতে আমরা কিছু চেঞ্জ করতেছি। তো আগে ওপেন সার্কিট করছিলাম, এখন শর্ট সার্কিট টেস্ট করলাম। শর্ট সার্কিট টেস্ট করে বুঝলাম যে আমার ভিআর আসবে 0। তাহলে যদি ভিআর 0 হয় এই ইকুয়েশনে, তাহলে সিম্পলি এই পার্টটাও বাদ, এই পার্টটাও বাদ না? এবার দেখো তুমি এই ভিএস সমান বি ইনটু আইআর, এই ইকুয়েশনে কিন্তু তুমি ভিএস জানো এবং আইআর এর মানটা এখন তুমি ইজিলি এই অ্যামিটার দিয়ে বের করতে পারবা। তাহলে জাস্ট ভিএস কে এই আইআর দিয়ে ভাগ দিয়ে দিলে তুমি বি এর মান পেয়ে গেলা। ব্যাস, তাহলে এখান থেকে বি বের করে আনলা। ফাইনালি আর একটা জিনিসই বের করা বাকি, সেটা হচ্ছে ডি। আইএস আর আইআর এই দুটোকে ভাগ দিলে তুমি ডি পেয়ে যাবে। খুব ইজি, দুই অ্যামিটার রিডিং যা আসছে একটা রিডিং কে আরেকটা রিডিং দিয়ে ভাগ দিলে যা আসবে সেটাই হচ্ছে ডি। শেষ। শেষে আমরা এবিসিডি কনস্ট্যান্ট বের করা শিখে গেলাম। খুবই সহজ না এক্সপেরিমেন্টটা? জি স্যার। জি স্যার। ইজি, ক্যালকুলেশনও খুবই ইজি। আচ্ছা, এখন এই এই পথে এই মানে এই ওয়েতে আমরা যেগুলো বের করলাম, এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল এবিসিডি হলো, তাই না? এবার তোমাদেরকে কিন্তু থিওরি ক্লাসে অলরেডি থিওরিটিক্যাল জিনিসও শেখানো হয়েছে, তাই না? এই যে এই কয়টা সূত্র ব্যবহার করে তোমরা কিন্তু অলরেডি এবিসিডি এর মান বের করতে জানো, তাই না? তো এই ল্যাবে থিওরিটিক্যাল ভ্যালুও বের করতে হবে, আর এক্সপেরিমেন্টাল ভ্যালু কিভাবে বের করবে সেটা তো শেখালাম এই মাত্র। তো এই দুইটা চেক করে তোমাদের ল্যাব রিপোর্টে লিখতে হবে যে আসলে কি মিলছে নাকি মেলেনি, সেই ব্যাপারে একটা মানে মন্তব্য তোমাদেরকে লিখতে হবে এবং আমাদের এই ছক দুটোকে পূরণ করতে হবে। যে ছক দুটোতে হচ্ছে আমাদের অলরেডি আমি পূরণ করে রাখছি, অ্যাকচুয়ালি তোমাদের নতুন করে পূরণ করার কিছু নাই, জাস্ট এই যে কয়টা ঘর ফাঁকা রাখছি এই কয়টা ফাঁকা ঘর জাস্ট পূরণ করতে হবে। আর একইভাবে এক্সপেরিমেন্টাল ডেটা থেকে এবিসিডি কি পাইলা আর থিওরিটিক্যাল থেকে এবিসিডি কি পাইলা সেটা এই ছকে লিখতে হবে, ঠিক আছে? এবার আসি যে আমরা থিওরিটিক্যালি আসলে কিভাবে বের করব। আমরা অলরেডি জানি, মানে থিওরি ক্লাসে অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে যে এ এই ট্রান্সমিশন লাইনের এ কে আমরা 1 + yz/2 এটা দ্বারা প্রকাশ করতে পারি এবং ডি আর এ কিন্তু একই জিনিস আসে, ঠিক আছে? তাহলে এ এবং ডি সেম জিনিস আসলো। এখন তুমি যদি জাস্ট ওয়াই এবং জেড এর মান জানো, তাহলে কিন্তু এ এবং বি বের হয়ে আসবে, তাই না? এখন দেখো ওয়াই আর জেড এর মান তুমি কিভাবে জানবা সেটা একটু বলি। তুমি এখানে কি পরিমাণ ক্যাপাসিটর লাগাইছো সেটা তো তুমি জানো, তাই না? মানে জানো মানে জানবা, এখানে লিখে দেওয়া আছে। আর হচ্ছে 65 ওহম, এল হচ্ছে 3 হেনরি আর সি হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। তো বলেই দিছি অলরেডি, ঠিক আছে? তাহলে এইগুলো তো ইউজ করে অলরেডি তুমি এক্সএল, এক্সি, জেড, ওয়াই এগুলো তো বের করতে পারবা। খুব তো কঠিন কোনো ব্যাপার না এগুলা। আমি এগেইন এগুলো বলে দিচ্ছি। আমাদের জেড মানে হচ্ছে আর প্লাস জে এক্সএল, তো আর মানে হচ্ছে 65 আর এক্সএল এর মান হচ্ছে ওমেগা ইনটু এল। শেষ। এল এর মান তো ছকে লিখেই দিছি 3 হেনরি। তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে জেড কত আসে, জেড একটা কমপ্লেক্স নাম্বার কিন্তু, ঠিক আছে? এই সবগুলো ক্যালকুলেশন এ বি সি ডি সবগুলো ক্যালকুলেশন কিন্তু তোমাদের ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে করতে হবে, কারণ ওয়াই এবং জেড এরা প্রত্যেকেই কিন্তু কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখান থেকে জেড এর মান সবাই ইজিলি বের করে ফেলতে পারবো। এবার আসি হচ্ছে ওয়াই এর মানের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এখানে y/2 এবং এই পাশে y/2 আছে। তো এইগুলোকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে xc বের করার সূত্র হচ্ছে
1/j⍵c, তাই না? জি তো স্যার। এই 1/j⍵c কে ফ্লিপ করে দিলে মানে যে ইনভার্স করলে যা হয় সেটাই হচ্ছে y। সুতরাং j ইন্টু ওমেগা ইন্টু c, এটাই হচ্ছে y। তো y জানো মানে তুমি y/2 তো বের করতে পারবে, 2 দিয়ে ভাগ দিতে হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে তোমরা জি দেখো স্যার। এই ছকের বাকি এই চারটা জিনিস কিন্তু ইজিলি পূরণ করে ফেলতে পারবে, তাই না? আর এল সি দেওয়া আছে, জি স্যার। এক্সএল এক্সি জেড এবং ওয়াই নিজ দায়িত্বে বের করে নিবা। বের করে নিয়ে এটা যে এই যে এই কমপ্লেক্স নাম্বারে মান আসবে স্যার, এটা কি পুরাটাই লিখবো হ্যাঁ মানে পুরোটাই লিখবা, পুরোটাই লিখবা, যে যে পার্ট আর রিয়েল পার্ট পুরাটাই লিখবো ছকের? পুরোটাই লিখবা, পুরোটাই লিখবা। জি স্যার। ঠিক আছে, তো পুরোটাই লিখে যা আসবে আসবে। এবং পুরোটা লিখবা হচ্ছে ওই যে পোলার ফর্মে, আর এবং থিটা ফর্মে লিখবা। ও জি স্যার। ঠিক আছে, আর এবং থিটা ফর্মে লিখবা তাহলেই কিন্তু হবে। স্যার ইউনিট তো স্যার এই জায়গায় ওহম লেখা, হ্যাঁ, এক্স এর তো ইউনিট তো ওহম। তো কমপ্লেক্স নাম্বারের ইয়ে ওহম হতে পারে না? 2 + 3 যে ওহম হয় না আমাদের কোন ইম্পিডেন্সের মান? জি স্যার সেটা হয়, কিন্তু পোলার ফর্মে যে লিখতে বললেন। একই কথা তো। তুমি 2 ও + 3 জে কে লেখা এবং সেটাকে একটা ধরো 3 অ্যাঙ্গেল 90 ডিগ্রি জে এইভাবে, জি সরি 90 ওহম এভাবে লিখলেও একই কথা, কোনো সমস্যা নেই। ও জি স্যার। তাহলে আমরা আমাদের অলরেডি এই 5 নাম্বার এক্সপেরিমেন্ট আশা করি সবাই বুঝতে পারছি। আমি কি তাহলে এখন কানেকশনের ভিডিওতে চলে যাব? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি স্ক্রিনটা ভিডিওটা চালু করছি। স্ক্রিন শেয়ার হয়েছে কি? না না না, আমি এখন শেয়ার করিনি তো, ওয়েট, কেবল ভিডিও অন করতেছি। আমার ল্যাপটপের অবস্থা খুব খারাপ, বুঝছো? মানে আমার যে ল্যাপটপ সেটা ঠিক করতে দিছি মাল্টিপ্ল্যানে, তারা আটকে রাখছে। এখন আরেকজনের কাছ থেকে ল্যাপটপ ধার নিয়ে চালাইতেছি, সেই ল্যাপটপের অবস্থা হচ্ছে খুবই বাজে আর কি। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। ওকে, আমি তাহলে ভিডিও এখন প্লে করতেছি। ওকে, সো আমরা এখন চলে এসেছি এবিসিডি কনস্ট্যান্ট। সো ট্রান্সমিশন লাইনের এবিসিডি কনস্ট্যান্ট বের করব। এর জন্য আমাদের একটা নমিনাল পাই মডেল এটাকে আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। সো এই হচ্ছে আমাদের সার্কিট, এটা সিঙ্গেল ফেজ, যদিও আমরা এখানে একটা 3 ফেজ ভেরিয়াক নিয়েছি, 3 ফেজ থেকে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই নিব। সো সেটা বড় কোনো সমস্যা না। সো 3 ফেজ থেকে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই নিব। সাপ্লাইটা আসবে এই পয়েন্টটাতে, এই নোডে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল পাই মডেলটা, নমিনাল পাই। আমরা এই রেজিস্ট্যান্সটাকে সার্কিটে কানেক্ট না করে শুধু ইন্ডাক্টরটাকে করব। কেন করব না? কারণ হচ্ছে আমরা যেই ইন্ডাক্টর ব্যাংকটা ইউজ করব তার ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স আছে। সো সেই রেজিস্ট্যান্সের কারণে আমাদের আলাদা করে এখানে রেজিস্ট্যান্সটা অ্যাড না করলেও চলবে। সো আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুইটা এক পয়েন্টে এসে কানেক্ট হবে। সো এই আসলো, এই তারটা আমরা ভ্যারিয়াক থেকে এনে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। সো ব্যানানা সো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। সো ইন্ডাক্টর ব্যাংক কোনটা? ইন্ডাক্টর স্যার এটা, মাঝখানে ক্যাপাসিটর। না, এটা রেজিস্টার। ওটা রেজিস্টার, সব নিচেরটা। ইন্ডাক্টর আসলো, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর শর্ট হবে। সো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরটাকে শর্ট করে দিলাম। ইন্ডাক্টরের অন্য মাথায় গিয়ে আরেকটা ক্যাপাসিটর হবে, ইন্ডাক্টরের অন্য মাথায় গিয়ে আরেকটা ক্যাপাসিটর হবে এবং দুইটা ক্যাপাসিটর শর্ট হয়ে দুইটা ক্যাপাসিটরকে শর্ট করে দিয়ে সেটা আমাদের সাপ্লাইতে চলে যাবে। সেটা এই যে আমাদের সাপ্লাইতে চলে গেল। সো আমাদের সার্কিটটা কনস্ট্রাক্ট করা হয়ে গিয়েছে। এখন শুধু আমরা রিডিং নিব। আচ্ছা, রিডিং নিতে হবে কি কি? রিডিং নিতে হবে সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড কারেন্ট, রিসিভিং এন্ড ভোল্টেজ,
রিসিভিং এন্ড কারেন্ট। এখন সেন্ডিং এন্ডে যদি কারেন্টটা বের করতে হয় তাহলে এই সেন্ডিং এন্ডের এখানে আমাদের একটা অ্যামিটার ইনসার্ট করতে হবে। ওকে, তাহলে সেন্ডিং এন্ডটা কি করলাম, এই জায়গায় আমরা একটা অ্যামিটার দিয়ে দিই। ওকে, সো আমাদের সার্কিটটা এখন রেডি। এখন আমরা রিডিং নিব। এগুলো কি সবগুলো নিতে হয়? আর এল সি আমি বলে দিচ্ছি। আচ্ছা, ওকে। ওকে, সো আমরা এখন সাপ্লাই দিচ্ছি। এগুলো সব অফ করা আছে সব। সব অফ আছে। কানেকশন তাহলে মিটারের সমস্যা, মিটার মনে হয় বন্ধ হয়ে গেছে আমার কাছে। মিটার পড়ে আসলে বাইরে এখন তো আমার আছে। বেশি বাড়তেছে না। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো আমাদের সাপ্লাই ভোল্টেজ ভিএস, আমাদের ভিএস হচ্ছে 220। ওকে, সো ভিএস 220। এখন আমরা আইএসটা দেখবো, আইএসটা কত। তার আগে আমাদের এগুলোকে চালু করতে হবে। ওকে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের আইএস। তাহলে আইএস কারেন্টটা কত আসতেছে? আইএস কারেন্টটা হচ্ছে আমরা 500 মিলি অ্যাম্পিয়ারে দিয়েছি, তার মানে 155। এখন আইএসটা যখন বের করতেছি তখন আমাদের ভিআরটা কত? ভিআরটা ওপেন, তার মানে when receiving end open, রিসিভিং এন্ড ওপেন, তখন আইএস কত? আইএস হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার। তার মানে রিসিভিং এন্ড যদি ওপেন হয় তাহলে আইআর কত? রিসিভিং এন্ড যেহেতু ওপেন তার মানে আইআর 0। তাহলে রিসিভিং এন্ড ওপেন, এখানে আমরা ভিআর পাবো। তাহলে ভিআরটা কত একটু দেখেন। $317। ওকে, তাহলে এখন রিসিভিং এন্ড ওপেন ছিল।
এখন আমরা রিসিভিং এন্ডটাকে শর্ট করে দিব। রিসিভিং এন্ডকে কিভাবে শর্ট করব? একটা এমিটার দিয়ে শর্ট করব। হ্যাঁ, জিরো আছে। একটা এমিটার দিয়ে শর্ট করব। আমরা জানি এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, সো একটা এমিটার দিয়ে যদি শর্ট করি তাহলে সেটা শর্ট সার্কিটের মতো অ্যাক্ট করবে। এখন আবার এগেইন আমাদের সাপ্লাই ভোল্টেজটা দেখতে হবে। VS কে আমরা 220 করে দিব। ফাইন, VS হচ্ছে আমাদের 220। VS হচ্ছে আমাদের 220। তাহলে এখন VR কত? VR 0। কেন VR 0? কারণ আমরা রিসিভিং এন্ডকে একটা এমিটার দিয়ে শর্ট করে দিয়েছি। আমরা চাইলে VR মেজার করে দেখতে পারি। একটু VRটা দেখি আমরা, VRটা কত আসে। VR 0, ঠিক আছে। সো যেহেতু রিসিভিং এন্ড শর্ট করা আছে, সো VR 0। IR কত? স্যার 215 হচ্ছে। IR হচ্ছে 215 মিলি। 215 মিলি অ্যাম্পিয়ার। তাহলে IS কত? IS হচ্ছে 150। ওকে, সো এই হচ্ছে আমাদের ডেটা টেবিল। VS 220, যখন আমাদের আউটপুট টার্মিনালটা ওপেন ছিল তখন ভোল্টেজ আসছে 317। ওকে, সো যেহেতু আমাদের টার্মিনালটা ওপেন 317 এবং তখন IS হচ্ছে 150। যখন টার্মিনালটাকে শর্ট করে দিলাম তখন সেন্ডিং এন্ড ভোল্টেজ হচ্ছে 220, রিসিভিং এন্ড ভোল্টেজ 0। যেহেতু টার্মিনাল শর্ট, রিসিভিং এন্ড কারেন্ট আসছে 215 এবং IS কারেন্ট হচ্ছে 150। বাকি রিডিং গুলো আর LC গুলো ক্যামেরাটা এখানে ঘোরালে একশো দেখতে হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নব 1 এ আর এর ভ্যালু কত, করসপন্ডিং ওয়াট কত, নব 2 তে কত, 3 তে কত, 4 এ কত। যেহেতু আমরা রেজিস্টর ব্যাংকটা ইউজ করি নাই, সো এই ব্যাংকটা হিসেব আপনাদের না করলেও হবে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ব্যাংক। নব 1 এ তার ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, নব 2 তে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, নব 3 তে 3 মাইক্রোফ্যারাড, নব 4 এ 4 মাইক্রোফ্যারাড এন্ড সো অন। সিমিলারলি ইন্ডাক্টর ব্যাংকে নব 1 এ হচ্ছে 10 হেনরি, নব 2 তে হচ্ছে 5 হেনরি, নব 3 তে হচ্ছে 3 হেনরি। এবং আমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, ক্যাপাসিটর দুইটা নব 3 তে ছিল, আমাদের এই ইন্ডাক্টরটাও নব 3 তে ছিল। সো তার করসপন্ডিং ভ্যালু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারতেছেন। নব 3 মানে ক্যাপাসিটর হচ্ছে 3 মাইক্রোফ্যারাড আর এখানে নব 3 মানে হচ্ছে 3 হেনরি। সো আমাদের এই দুইটা ক্যাপাসিটর নব 3 তে ছিল এবং ইন্ডাক্টরটা নব 3 তে ছিল। ওকে, দ্যাটস অল। বাকিটা আপনারা ক্যালকুলেশন করে নিন। রেজিস্টারের ভ্যালুটা আমরা মেজার করতে পারি স্যার। আর এর ভ্যালুটা আর এর ভ্যালুটা অল্প আছে। আর এর ভ্যালুটা তাহলে একটু মেজার করে দেখা যায়। ওকে, সো আমরা এই যে রেজিস্ট্যান্সটাকে অমিট করেছিলাম, তাহলে আমরা দেখলাম যে এই যে ইন্ডাক্টর ব্যাংক তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 65 ওহম। 65 ওহম, তাহলে
আমরা এই রেজিস্ট্যান্সটাকে অমিট করেও এই ইন্ডাক্টর ব্যাংকের ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছি 65 ওহম, যেটা আপনারা ক্যালকুলেশনে ইউজ করবেন। দ্যাটস অল। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5 হলো, আমি ডেটা টেবিলটা আরেকবার দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। অলরেডি এখানে আমি সবগুলো ডেটা অলরেডি দিয়ে রাখছি যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ঠিক আছে, তো সিম্পলি এই ভ্যালুগুলো ইউজ করে তোমরা এই যে ভিএস, ভিআর এবং আইআর, আইএস এগুলো ব্যবহার করে তোমরা এক দফা এবিসিডি বের করবা, আবার এইখান থেকে যে এক্স মানে জেড এবং ওয়াই এর ভ্যালু ইউজ করে এবং এই সূত্রগুলো দিয়ে আরেক দফা এবিসিডির ভ্যালু মেজার করবা। যে এক্সপেরিমেন্টাল ডেটা মানে যে ভিএস, আইএস, ভিআর, আইআর এগুলো থেকে পাওয়া ডেটা এই পাশে লিখবা, আর হচ্ছে এইখান থেকে ওয়াই আর জেড দিয়ে ক্যালকুলেশন করে পাওয়ার ডেটাটা এখানে লিখবা। সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। ছোট্ট একটা পয়েন্ট, যে ভুলটা করার সম্ভাবনা অনেক হাই, সেটা হচ্ছে দেখো এই ক্যাপাসিটেন্সটার যে অ্যাডমিটেন্সটা সেটা কিন্তু y/2 লেখা আছে। আমরা জানি যে y এর সূত্র হচ্ছে 2 পাই এফসি, ঠিক আছে, বা ওমেগা সি আর কি, 2 পাই এফসি। তো এখন কথা হচ্ছে এই y বলতে সাধারণত আমরা অ্যাডমিটেন্সকে y দ্বারা বুঝাই, কিন্তু এই পাথটার অ্যাডমিটেন্সের নাম কিন্তু আমরা y/2 দিছি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু y/2 সমান অ্যাকচুয়ালি 2 পাই এফসি। ঠিক আছে, এবং আমরা কিন্তু এই পাশেও ভিন্ন একটা ক্যাপাসিটেন্স ইউজ করছি, এখানে ভিন্ন একটা ক্যাপাসিটেন্স ইউজ করছি। এখানে আলাদা একটা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটেন্স, এই পাশে আলাদা একটা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটেন্স, দুটো একত্রে আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, যেহেতু আমরা এই প্রান্তের অ্যাডমিটেন্সকে নাম দিছি y/2, সুতরাং তোমাদেরকে y/2 সমানে 2 পাই এফসি লিখতে হবে, কারণ এই পাথের অ্যাডমিটেন্সটা y/2 ধরেই এই ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করছিলাম থিওরিতে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি থিওরিতে আমরা কি ধরে ডিরাইভ করছি তার উপর ডিপেন্ড করে আমাদেরকে এই 2 পাই এফসি এর ভ্যালুটা আসলে y/2 লিখতে হচ্ছে এখানে। এই পয়েন্টটা কি বুঝতে পারলাম সবাই? জি স্যার। না, আমি শিওর ছিলাম যে সবাই অ্যাকচুয়ালি মানে মনের সুখে জাস্ট y সমান 2 পাই এফসি দিয়ে পুরো ক্যালকুলেশন করে দিবে, তারপর দেখবে যে আমাদের থিওরিটিক্যাল ভ্যালুর সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালু কিছুই মেলে না। ঠিক আছে, হ্যাঁ স্যার, আমি তো স্যার 2 দিয়ে ভাগ করতাম স্যার, তাহলে পাই এফসি থাকতো শুধু। ওই তো যাই হোক, মানে হয় ভাগ করতে হলে গুণ করতে। তো যাই হোক গে, তো আমাদের এখানে y/2 মানে কিন্তু আসলে আমাদের ওভারঅল যে ওমেগা সি অর্থাৎ 2 পাই এফসি। সো অ্যাকচুয়ালি y বলতে আমরা এখানে বোঝাচ্ছি 4 পাই এফসি। ঠিক আছে, এই পয়েন্টটা সবাই ধরতে পারছি? যদি এটা ধরতে পারি তাহলে বাকি কাজ খুবই সহজ, একেবারে ইজিলি। আমি তো শিখাইলাম এখান থেকে এবিসিডি কিভাবে বের করবা, আর হচ্ছে এই y আর z ইউজ করে সূত্র দিয়ে দেওয়া আছে, জাস্ট মানগুলো বসাই দিয়ে এই দুইটা ছক পূরণ করবা। পারবা না? জি স্যার পারবো স্যার। জি, স্যার স্যার, ট্রান্সমিশন পারবো। লাইন নিয়ে অনেক অ্যাসাইনমেন্ট ছিল স্যার, হ্যাঁ, অনেক অ্যাসাইনমেন্ট ছিল, প্যারা প্লাস দিতে। তোমাদের ফাইনালেও অনেকগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসার কথা, বা জি ম্যাথও স্যার, আসার পুরো কথা। accept ছিল। স্যার থিওরি পুরো আসে না accept স্যার, normally এবার থাকে। স্যার বলছে শুধু ম্যাথ দিছে স্যার ফাইনাল। থিওরি বলতে আমি বুঝাচ্ছি যে এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তো কোর্স অলরেডি, তাই না? তো সেটা করতে গিয়ে তো এবিসিডি জি স্যার, প্যারামিটার এমনিতেই বের করা লাগছে। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা ল্যাব রিপোর্টে যা যা রাখা লাগে, অবজেক্টিভ, সার্কিট ডায়াগ্রাম, টোটাল ডেটা টেবিল, তারপর হচ্ছে এখানকার যে রিপোর্টের কোশ্চেন, এগুলো দিয়ে ল্যাব রিপোর্টটা তাহলে বানায় ফেলবা। ঠিক আছে, আমরা কি তাহলে এক্সপেরিমেন্ট 5 শেষ করতে পারি? জি স্যার। তাহলে আমরা জি, স্যার। আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। জি। আমাদের এরপর আর একটা এক্সপেরিমেন্টই বাকি, এবং সেই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি রিলেটেড, কারণ এরপর আর এক্সপেরিমেন্টটাও ট্রান্সমিশন লাইন নিয়ে, এবং এই এক্সপেরিমেন্টটা প্রবাবলি সবচেয়ে সহজ এক্সপেরিমেন্ট, একেবারে দুধভাত টাইপের এক্সপেরিমেন্ট। মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, প্লিজ ডোন্ট বি অফেন্ডেড, আমার কাছে মনে হয়েছে যে এক্সপেরিমেন্টের সংখ্যা একটু বৃদ্ধি করার জন্য তারা একটা মানে ল্যাব শিটে হুদায় একটা এক্সপেরিমেন্ট ঢুকাই দিছে। সার্কিট দেখলে সেটা বলতে বুঝবা যে স্যার এই কথা কেন বললো। দেখো সার্কিটের অবস্থা দেখো, কিছুই না এসে সার্কিটে, জাস্ট একটা ইন্ডাক্টর ব্যাংক লাগাই রাখছে, আর হচ্ছে এই পাশে তো মানে অ্যামিটার ওয়াটমিটার কানেকশন শেষ। ঠিক আছে, তো একটা মানে ইউনিভার্সিটির থার্ড ইয়ার অ্যাকচুয়ালি এরকম এক্সপেরিমেন্ট থাকারই কথা না, তাও দিছে, এখন আমরা শিখবো, কোনো সমস্যা নাই। তো আমাদের এই সার্কিটে অ্যাকচুয়ালি কিছুই নাই, একটা নরমাল সার্কিট, একটা ইন্ডাক্টর ব্যাংকে লাগাই রাখছে, আর কিছুই নাই। তো আমাদের এটা কি হ্যাঁ, বলো। করব স্যার? এটা আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারি নাই, স্যার কথা আসলে কেটে কেটে এটার আসছে। মধ্যে কি বের করব? হ্যাঁ বলতেছি, পাওয়ার। আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টাডি অফ সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজ এবং লাইন লস। তো তোমার কাজ হচ্ছে তুমি লস কত, এই লাইনটা লস কত এটা বের করবা।
সেই জন্য আমরা দুইটা ওয়াট মিটার মানে লাগাই রাখছি। একটা ওয়াট মিটার থেকে আরেকটা ওয়াট মিটারের পাওয়ার বিয়োগ দিলে যা হয় সেটাই লস। শেষ এক্সপেরিমেন্ট। বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, আসতেছি আরো ডিটেইলে বলতেছি। আপাতত সার্কিটটা একটু বর্ণনা দেই। সার্কিটের এই পাশে আর এই পাশে দুইটা আমরা মাল্টিমিটার লাগাবো। মাল্টিমিটার দিয়ে ভিএস এবং ভিআর মেজার করব। মাত্র দেখালাম, নতুন তো কিছু না। এরপর এই পাশে সেন্ডিং এন্ডে একটা কারেন্ট মেজার করার জন্য অ্যামিটার লাগাইতে হয়, এই পাশে রিসিভিং এন্ড কারেন্ট মেজার করার জন্য আরেকটা অ্যামিটার লাগাইতে হয়। এটাও মাত্রই দেখালাম। ইভেন আগেরটায় তাও এখানে দুইটা ক্যাপাসিটর ছিল, এই সার্কিটে সেইটাও হাওয়া করে দিছে। ভালো, শুধুমাত্র একটা ইন্ডাক্টর ব্যাংক দেখতে পাচ্ছি আমরা, যার একটা সাইডে একটা ওয়াট মিটার, আরেকটা সাইডে অন্য আরেকটা ওয়াট মিটার। তো দুইটা ওয়াট মিটার কেন? এই প্রথম ওয়াট মিটারটার কাজ হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড থেকে আমরা কতটুকু পাওয়ার পাঠাচ্ছি এটা সে মেজার করবে। বুঝতে পারলাম সবাই? আর এই পাশের ওয়াট মিটারটার কাজ হচ্ছে আমরা এখানে বাল্ব, নরমাল যে রেজিস্টিভ বাল্ব আর কি, বাল্ব লাগাবো লোড আকারে। এবং বাল্বটা আসলে খুব মানে কম পরিমাণে লোড অ্যাকচুয়ালি লাগানো হয়েছিল আমাদের ল্যাবের এক্সপেরিমেন্টে। জাস্ট মানে একটা ল্যাম্প বোর্ড, ল্যাবের ল্যাম্প বোর্ড তো তোমরা প্রবাবলি দেখছো তাই না? তিনটা বাতি থাকে না? সেই তিনটা বাতি শুধুমাত্র একটা বাল্বকে তারা ইউজ, মানে তারা বলতে আমরা যখন বানাইছি ভিডিও তখন জাস্ট একটা ইউজ করছি, সেজন্য অ্যান্সার গুলো একটু অ্যাবসার্ড আসছে, ঠিক আছে? সো কিছু মনে করো না, অ্যাকচুয়ালি এটা আরেকটু চিন্তা ভাবনা করে আমাদের এক্সপেরিমেন্টটা করা উচিত ছিল। মানে ডেটা দেখলে হাসি লাগতে পারে, আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখলাম আর কি। ওকে, তো আমরা সার্কিটটা বুঝতে পারলাম সবাই, তাই না? সার্কিট তো বুঝতে পারলাম। এবার একটু ডেটা টেবিলটার চেহারা দেখাই। দেখো, ডেটা টেবিলটাতে আমরা ভিএসআইএস মেজার করব, ভিআরআইআর মেজার করব। এইটুকুতে নতুন কিছুই নাই, নতুন জাস্ট এইটুকু, ডাব্লিউএস এবং ডাব্লিউআর, অর্থাৎ সেন্ডিং এন্ডের ওয়াট মিটার রিডিং এবং রিসিভিং এন্ডের ওয়াট মিটার রিডিং এটা। এবং রিডিং গুলা খুব হাস্যকর আসছে। সেন্ডিং এন্ডে 16 ওয়াট পাঠায় আমরা মাত্র 3 ওয়াট পাচ্ছি, আর ইন্ডাকটিভ লোডের সময় আমরা শুধুমাত্র 1 ওয়াট পাইছি। বাস্তবে কখনোই এরকম হয় না, বাস্তবে সাধারণত লসের পরিমাণ হয়ে থাকে 10%। আমাদের এখানে কেন জানি মেইন পাওয়ারই হচ্ছে এরকম 16%, ঠিক আছে? তো আমাদের যে মেইন লাইনটা যেটা, অর্থাৎ লাইনে আমরা যে ইন্ডাক্টর ব্যাংকটা ইউজ করছি ওইটার মধ্যে সব পাওয়ার লস হয়ে গেছে অলরেডি। তো এই জন্য এরকম হাস্যকর টাইপের ভ্যালু আসছে। আমরা যদি লোডটাকে একটু বড় রাখতাম তাহলে এতটা হাস্যকর ভ্যালু আসতো না অ্যাকচুয়ালি। যাই হোক, যা আসছে তোমরা তোমাদেরকে যেমন ডেটা দেওয়া আছে তার বেসিসে তোমরা ক্যালকুলেশন করে দিবা, তোমাদের এখানে কিছু করার নাই অ্যাকচুয়ালি। ওকে, এখন আমাদের এই ছকটাতে দেখি আমরা কি কি ভ্যালু তোমাদেরকে পূরণ করতে হবে। তোমাদেরকে অ্যাকচুয়ালি এই 4টা জিনিস আপাতত এই ছকের ভিতরে পূরণ করতে হবে। যার প্রথমটা হচ্ছে আমরা সেন্ডিং এন্ডের যে পাওয়ার ফ্যাক্টর এবং রিসিভিং এন্ডের যে পাওয়ার ফ্যাক্টর। সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করতে পারবা? আমরা জানি যে P সমান VI cos θ, তাহলে cos θ সমান P বাই VI। সুতরাং ওয়াট মিটার রিডিং বাই ভোল্টেজ গুণন কারেন্ট। শেষ। cos θ বের করতে পারবো না সবাই? জি স্যার। তো cos θ পারলে sin θ এমনিতেই পারবা, কারণ sin θ সমান √1 - cos স্কয়ার θ। একইভাবে cos θ is বের করতে পারলে তো cos θ আর এমনিতেই পারবা, WR বাই VR ইনটু IR। সুতরাং আমরা আমাদের এই যে রিসিভিং এন্ডে যে ওয়াট মিটারটা বসাইলাম তার যে রিডিংটা সেটাকে তার রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে গুণ দেব, দিলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের cos θ r। তাহলে cos θ r ইউজ করে sin θ r টা বের করে নিবা। sin θ r সমান √1 - cos স্কয়ার θ। শেষ। তাহলে তোমাদের এই দুই রকমের লোডের জন্য আমরা এখানে দুই ধরনের লোড ইউজ করছি, একবার হচ্ছে রেজিস্টিভ লোড আর একবার হচ্ছে ইন্ডাকটিভ লোড। রেজিস্টিভ লোড হিসেবে বাল্ব ইউজ করছি আর ইন্ডাকটিভ লোড হিসেবে একটা নরমাল ইন্ডাক্টর ব্যাংকের থেকে একটা কানেকশন নিয়েছি, ঠিক আছে? তাহলে ছকটা ইজিলি সবাই পূরণ করতে পারবা না? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন পার্ট। ক্যালকুলেশন পার্টে আমাদের এই এক্সপেরিমেন্টের যেহেতু প্রথম কথা ছিল হচ্ছে আমরা পাওয়ার লস বের করতে চাচ্ছি, তো পাওয়ার লস সমান হচ্ছে সেন্ডিং এন্ড থেকে তুমি রিসিভিং এন্ডে যা পাইলা তার মধ্যে কতটুকু নাই হয়ে গেছে, তার জন্য জাস্ট দুইটাকে বিয়োগ করলেই তো হচ্ছে। তো চোখে দেখে বলে দেওয়া যাচ্ছে যে রেজিস্টিভ লোড লাগানোর সময় আমাদের পাওয়ার লস 13 ওয়াট এবং ইন্ডাকটিভ লোডের জন্য আমাদের পাওয়ার লস 5 ওয়াট। শেষ। একইভাবে আমরা তো এটা পাওয়ার লস যা বের করছি সেটা তো হচ্ছে ওয়াট মিটার থেকে বের করলাম, এবং ওয়াট মিটার মানে হলো আমাদের রিয়েল পাওয়ারের যে রিয়েল পাওয়ারের যে রিডিং এবং রিয়েল পাওয়ার থেকে যে পরিমাণ লস আমরা পাবো
আমরা শুধুমাত্র রিয়েল পাওয়ার না বরং রিঅ্যাক্টিভ পাওয়ারের লস কি কতটুকু পরিমাণ সেটাও বের করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, সেই ক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারের ইকুয়েশন জানি ভিআই সাইন থিটা, তাই না? সুতরাং আমরা আমাদের এই সেন্ডিং এন্ডের জন্য ভিএস আইএস সাইন থিটা এস এবং রিসিভিং এন্ডের জন্য ভিআর আইআর সাইন থিটা আর, এই দুই কোয়ান্টিটিকে বিয়োগ করলে আমরা আমাদের যে রিঅ্যাক্টিভ পাওয়ার লস সেটা পেয়ে যাব। বুঝতে পারলাম সবাই? জি স্যার। তো অ্যাকচুয়ালি এই দুটো জিনিস বের করতে পারলে আমাদের এক্সপেরিমেন্ট আসলে শেষ। ঠিক আছে, এরপরে এখানে কয়েকটা থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো তোমরা অ্যানসার করবা। আর ল্যাব রিপোর্টে কি করবা সেটা তো বুঝতেই পারতেছো। স্টিল আগে আমরা ভিডিওটা দেখি, তারপর আমরা এখানে আসতেছি। স্ক্রিন কি শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিডিও প্লে করতেছি। ওকে, সো এখন আমরা লাইন লস ক্যালকুলেট করব। লাইন লস ক্যালকুলেট করার জন্য আমাদের এই সার্কিটটা ইউজ করতে হবে। সার্কিটটা খুবই সিম্পল। আমরা একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিব, সাপ্লাই থেকে অ্যামিটার, তারপরে ওয়াটমিটার, ওয়াটমিটার দিয়ে সেন্ডিং এন্ডের পাওয়ার, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাকটেন্স ইউজ করতে হবে, তারপরে একটা ওয়াটমিটার, দেন হচ্ছে আরেকটা অ্যামিটার যেটা দিয়ে আমরা রিসিভিং এন্ডের কারেন্ট মেজার করব, একটা ভোল্টমিটার দিয়ে রিসিভিং এন্ডের ভোল্টেজ মেজার করব এবং লোড হিসেবে খুব সামান্য একটা লোড আমরা ইউজ করব। আমরা তাহলে সার্কিটটা কানেক্ট করি। আমাদের সিঙ্গেল ফেজ সাপ্লাই চলে যাবে একটা অ্যামিটার। আমাদের সাপ্লাই চলে আসলো একটা অ্যামিটারে। অ্যামিটারের নেগেটিভ তো যাবে ওয়াটমিটারে। নেগেটিভটা যাবে ওয়াটমিটারে। তারপরে অ্যামিটার থেকে যাবে লোডে 1 অ্যাম্পিয়ার থেকে লোড হিসেবে হচ্ছে আমার রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের অন্য প্রান্ত যাবে হচ্ছে আপনার ইন্ডাক্টরে। রেজিস্ট্যান্সের অন্য প্রান্ত যাবে হচ্ছে আমার ইন্ডাক্টরের অন্য প্রান্ত যাবে হচ্ছে ওয়াটমিটারে। ইন্ডাক্টরের অন্য প্রান্ত যাবে হচ্ছে আমার সেকেন্ড ওয়াটমিটারে। অন্য প্রান্ত যাবে হচ্ছে ওয়াটমিটারের প্লাস মাইনাসে। ওয়াটমিটারের দুইটা প্লাস মাইনাস শর্ট হবে। ওয়াটমিটারের দুইটা প্লাস মাইনাস শর্ট হলো। তারপরে ওয়াটমিটারের কারেন্ট কয়েল থেকে যাবে হচ্ছে অ্যামিটারে। কারেন্ট কয়েল থেকে যাবে হচ্ছে আমার অ্যামিটারে। অ্যামিটার থেকে যাবে হচ্ছে লোডে। লোড এটা ইউজ করতে পারি স্যার, এটা অ্যামিটারের অন্য প্রান্ত থেকে যাবে হচ্ছে লোডে। লোড হিসেবে আমরা এখানে 100 ওয়াট বাল্ব ইউজ করছি। দেন লোড থেকে এসে আমাদের সাপ্লাইতে কানেক্ট হয়ে যাবে।
দুইটা হয়ে যাবে লম্বা লম্বা থাকবে দুইটা তার কানেক্ট একটা শুধু দুটো থাকবে একবার গ্যাপ রাউন্ডে আচ্ছা আর ওয়াট মিটারগুলো ওকে ফাইন আচ্ছা একটু আজানটা শেষ হোক তারপর আমরা কন্টিনিউ করতেছি। ওকে লেটস কন্টিনিউ। তাহলে এই কানেকশন আমাদের কমপ্লিট। একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই চলে গেল এমিটার থেকে সেন্ডিং এন্ডের ওয়াট মিটার থেকে ইন্ডাক্টর, তারপরে রেজিস্টর, তারপরে রিসিভিং এন্ডের রিসিভিং এন্ডের কারেন্ট, তারপরে চলে গেল আমাদের লোড হিসেবে আমরা একটা 100 ওয়াট বাল্ব ইউজ করছি। সো আমাদের এই টেবিলটাকে এখন ফিল আপ করতে হবে। আমরা একটা একটা করে রিডিং নিব। এদিকে আবার অ্যাঙ্গেল কি অসিলোস্কোপে দেখতে হয়? অ্যাঙ্গেল বের করবে। ওকে ফাইন। আরও বের করবে শুধু আমরা এই ভিএস ভিআর ডাব্লিউএস ডাব্লিউআর এগুলো খালি বের করবো। তাহলে এখন হচ্ছে আমাদের রেজিস্টিভ লোডের জন্য। কারেন্টের না কারেন্ট এখানে সমস্যা নেই। লোড কিন্তু অফ করো লোড না বাল্ব জ্বলে না তো। ভোল্টেজ তো দেওয়া হয়নি আছে
হচ্ছে পারেন বা বা কোনো কিছু কারেন্ট সিস্টেম 0 দেখতে পাচ্ছি ভালো চলতেছে না কারেন্ট তো হচ্ছে স্যার তাই না? হ্যাঁ কারেন্ট হলো গেছে বাল্ব হয়তো বা বেশি ভোল্টেজ পাচ্ছে না আমি এখন ভোল্টেজ পাই এখানে ভোল্টেজ থেকে হয়তো ওকে, সো আমাদের ভিএস হচ্ছে 220, তাহলে ভিআর কত? অনেক কম ভোল্টেজ পাচ্ছে আমার মাঝে ইয়ের লসটা বেশি হয়ে গেছে ইন্ডাক্টর 325 ইন্ডাক্টর বা লোডটা যার কমানো যায় নটগুলো লাস্টের দিকে আছে 6 ইন্ডাক্টর ইন্ডাক্টর একটা স্যার এটা তো বেড়ে গেল কমাতে বলতেছে না 6 ওয়েস্টেজ ও 6 আছে এটা 25 ওয়াট 25 ভোল্ট। 25 ভোল্ট সো ভিআর হচ্ছে 25 ভোল্ট। তারপরে লাগবে হচ্ছে আমাদের ডব্লিউএস। ডব্লিউএস হচ্ছে আমাদের 8 ওয়াট। ডব্লিউআর হচ্ছে আমাদের সরি মাল্টিপ্লায়ার কত 2 না 2 স্যার মাল্টিপ্লায়ার তাহলে ডব্লিউএস হচ্ছে 16 ওয়াট আর ডব্লিউআর হচ্ছে 3 ওয়াট। আইএস কত 150। আইআর কত 140 সো রেজিস্টিভ লোডের জন্য আমাদের আইএস হচ্ছে 150 মিলিঅ্যাম্পিয়ার, ভিএস হচ্ছে 220, ভিআর হচ্ছে 25 ভোল্ট, ডব্লিউএস হচ্ছে 16 ওয়াট, ডব্লিউআর হচ্ছে 3 ওয়াট আর আইআর হচ্ছে 140 মিলিঅ্যাম্পিয়ার। আপনাদেরকে ভার এবং অ্যাঙ্গেল এগুলো মেজার করতে হবে। ওকে, এটা শুধু লোড চেঞ্জ করব এখন আমরা লোড চেঞ্জ করে ইন্ডাকটিভ লোড দিব। তার আগে ভ্যারিয়ারটাকে 0 করে নিচ্ছি। ভ্যারিয়ারটাকে 0 করে নিলাম। এবার আমরা রেজিস্টিভ লোডের জায়গায় একটা ইন্ডাকটিভ লোড দিব। ওকে, সো আমাদের ইন্ডাকটিভ লোড কানেক্টর হয়ে গিয়েছে। এখন আবার আমাদের ভিএসটাকে 220-তে অ্যাডজাস্ট করতে হবে। একটু ধরেন। ভিএসটা হচ্ছে আমাদের 220, ভিআরটা কত একটু দেখেন। না না এটাই 67 ভিআরটা হচ্ছে 67, ডব্লিউএস আছে হচ্ছে আপনার 6 ওয়াট, স্যার মাল্টিপ্লায়ার 2
WR টা হচ্ছে 1 ওয়াট, IS টা হচ্ছে 10, 20, 30, 130 মিলি অ্যাম্পিয়ার। 120 IR টা হচ্ছে 120 মিলি অ্যাম্পিয়ার। সো ডেটা টেবিলটা আবার একটু আপনারা চেক করেন। ফর রেজিস্টিভ লোড IS হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার, VS হচ্ছে 220 ভোল্ট, VR হচ্ছে 25 ভোল্ট, WS হচ্ছে 16 ওয়াট, WR হচ্ছে 3 ওয়াট, IR হচ্ছে 140 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড ফর ইন্ডাকটিভ লোড IS হচ্ছে 130 মিলি অ্যাম্পিয়ার, VS হচ্ছে 220 ভোল্ট, VR হচ্ছে 67 ভোল্ট, WS হচ্ছে 6 ওয়াট, WR হচ্ছে 1 ওয়াট, and IR equals to 120 মিলি অ্যাম্পিয়ার। সো আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে করসপন্ডিং বার and angle. That's all. ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সবগুলো এক্সপেরিমেন্টই শেষ। খুবই আবেগঘন একটা মুহূর্ত আমাদের। এর আগের ইয়েটাতে মানে এক্সপেরিমেন্টটাতে ইন্ডাক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে বললাম, বাট এটাতে আবার এক্সট্রা ভাবে রেজিস্ট্যান্স কিভাবে ইউজ করলাম বুঝিনি এখানে এক্সট্রা ভাবে রেজিস্ট্যান্স কেন ইউজ করলাম। এটা জাস্ট আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা চাইলেই এক্সট্রা ভাবে আলাদাভাবে আমরা রেজিস্ট্যান্স শুধু ইন্ডাক্টর ব্যাংক দিয়ে তো এটা করতে পারতাম। অবশ্যই পারতাম, কোনো সমস্যা নাই। জি স্যার। অ্যাকচুয়ালি আলাদাভাবে রেজিস্ট্যান্স লাগানোর কোনো প্রয়োজন তো নাই, কারণ বাস্তবে কোনো পিওর ইন্ডাকটেন্স বলে কোনো কিছু নাই, ঠিক আছে? মানে তুমি একেবারে 100% ইন্ডাকটিভ লোড, মানে যেটার পাওয়ার ফ্যাক্টর 0, এটার কোনো অস্তিত্ব নাই, বুঝছো? তুমি বাস্তব কোনো লোডে পাবা না এটা। বাস্তব লোডে সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে 80% পাওয়ার ফ্যাক্টর। তার মানে হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটেন্স। এটাই হচ্ছে বাস্তবে প্রায় সব লোডই এরকম। সব মানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কমন লোড কোনটা বলো তো, বলতে পারবা? সিনক্রোনাস মানে ইন্ডাকটিভ লোডগুলো। ইন্ডাকশন মোটর হচ্ছে সবচেয়ে কমন লোড। তো একটা ইন্ডাকশন মোটরের সাধারণত পাওয়ার ফ্যাক্টর হয় 0.8 বা 0.83 বা 0.85। তো দেখো, ওর নাম হচ্ছে ইন্ডাকশন মোটর, কিন্তু সে কিন্তু কমপ্লিটলি ইন্ডাকটিভ না। ওর মধ্যে কিন্তু ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্সের মিক্সচার অ্যাকচুয়ালি ওই লোডটা, ঠিক আছে? তো সে রিয়াল পাওয়ারও কনজিউম করে, রিঅ্যাকটিভ পাওয়ারও কনজিউম করে। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এখন আশা করি তোমরা এই কমপ্লিট বলো। স্যার স্যার দেখালো স্যার ভিডিওতে স্যার বার করতে, এদিকে স্যার কস এখানে বুঝিনি। আচ্ছা, ওই ছকটা আমি একটু চেঞ্জ করছি, বুঝছো? আমার কাছে মনে হয়েছে এইটা বের করাটা কনভেনিয়েন্ট, কারণ আমি এইখানে তোমাদের সুবিধার জন্য সবগুলো সূত্র টুত্র অলরেডি লিখে রাখছি। এই যে এখান থেকে WS নিবা আর এখান থেকে VSIS নিবা, নিয়ে cos θ বের করে ফেলবা, এখান থেকে sin θ। ঠিক আছে? তো স্যার ভিডিওতে যেটা দেখাইছে ওটা ইউজ না করতে বলবো আমি। অ্যাকচুয়ালি আমি নিজে এটা এডিট করে বানাইছি এই পার্টটা, কারণ আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো স্যার। এটাই ভালো স্যার। আমি বুঝলাম না নামাজের মধ্যে ভুল ধরতেছস কেন তোরা? এটা করে ফেল না। স্যারের ভিডিওর ওখানে ওই ল্যাব শিটে অ্যাঙ্গেল লেখা ছিল। এখন অ্যাঙ্গেল বলতে কোন অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে? সেন্ডিং এন্ডের নাকি রিসিভিং এন্ডের বলো তো? আমি জানি না কি বোঝানো হয়েছে। হ্যাঁ, তো আমার কাছে খুবই কনফিউজিং মনে হয়েছে এই ছকটা। স্যার পাওয়ার ফ্যাক্টরটাকে বোঝানো হয় না স্যার মেইনলি? না বুঝলাম। তো পাওয়ার ফ্যাক্টর তো দুইটা ভিন্ন ভিন্ন সাইডের জন্য আছে, তাই না? একটা সেন্ডিং এন্ডের জন্য আর একটা রিসিভিং এন্ডের জন্য। তো অ্যাঙ্গেল বলতে আমি কোনটা বুঝবো এখন? মানে cos θ s বুঝবো না cos θ r বুঝবো? বের তো করা যাচ্ছে দুইটাই, তো আমি কোনটা বুঝবো, তাই না? তো খুবই কনফিউজিং লাগছে সেই জন্য। তো তোমাদের জন্য যাতে সুবিধা হয় সেই জন্য আমি এইভাবে বানাইছি, এই কটা বানাইছি, এবং ক্যালকুলেশনে আলাদা আলাদা করে দুইটা লস লিখে রাখছি, যাতে ইজিলি এইখান থেকে ডিরেক্ট মানগুলো নিয়ে তোমরা দুইটা লস বের করে ফেলতে পারো। ঠিক আছে? আশা করি তোমাদের জন্য সুবিধাই হবে। এমনিতেও তোমাদের সুবিধার জন্য আমি সবগুলো ডেটা অলরেডি ল্যাব শিটের মধ্যে লিখে তারপর সেই ল্যাব শিটে আপলোড দিছি। ঠিক আছে? সো তোমাদেরকে মানে ফুল ভিডিও দেখে আবার ডেটা নিতে হবে এরকমও না, অলরেডি অ্যাভেলেবল আছে। তুমি জাস্ট সেটা দেখে ল্যাব রিপোর্টটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে? তাহলে আমাদের এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি এখানেই শেষ। আমরা 6টা এক্সপেরিমেন্ট কমপ্লিট করে ফেললাম। আমাদের সামনে এখন জাস্ট দুইটা জিনিস বাকি। ভাইবা টাইবা এগুলা স্যার ডেট কি? হ্যাঁ, ডেট বলে
কতদিন দেইনি ডেট? আচ্ছা দিছি কিনা আমি নিজে আসলে ভুলে গেছি, বুঝছো? আমি আবার বলে দিচ্ছি। নেক্সট উইকের জি স্যার, মঙ্গলবারে ভাইবা, মঙ্গলবার দেয়া আর হয়েছে। হ্যাঁ, তারপর নেক্সট উইকের মঙ্গলবারে ইনশাআল্লাহ আমরা আমাদের ভাইভাটা শুরু করব। ভাইভাটা আমরা 3টায় নরমালি করি না, কিন্তু 3টায় আগামী সপ্তাহে বসলে একটু শেষ করতে কষ্ট হয়ে যাবে, তো 2:30টায় বসা হোক, ঠিক আছে? 2:30 থেকে 5টা, 2.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ তোমাদের শেষ হয়ে যাবে ভাইভা, আশা করতেছি। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আর হচ্ছে তারপরের সপ্তাহের মঙ্গলবার দিনে হচ্ছে আমাদের কুইজ আছে, ঠিক আছে? তো আমাদের আজকে হচ্ছে 24 তারিখ, আমাদের 1 তারিখে ভাইভা এবং 8 তারিখে হচ্ছে কুইজ। আমি স্যার এই কুইজটা কি স্যার স্যার হচ্ছে দুই সেকশন মিলিয়ে নেবেন স্যার, তার না, জন্য না, কি না, পিছানো না, হয়েছে ডেটটা? না, 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 আমি আমার মতো করে করবো। অ্যাকচুয়ালি কোশ্চেন আমি জি স্যার। অলরেডি করে ফেলছি, আমি জানি না যে অন্য জি সেকশনে স্যার, জি আলামিন স্যার। স্যার নিচ্ছেন, উনি কোশ্চেন করছেন কিনা সেটা জানি না। আমি কোশ্চেন করে ফেলছি, তো তার বেসিসে আমি 8 তারিখ ইনশাআল্লাহ কুইজ নেব তোমাদের। এবং কুইজের মোড সম্পর্কে তো আমি ডিটেইল আলোচনা করছি, তাই না? ওই যে মিড এক্সাম এবং ফাইনাল এক্সাম যেভাবে দিছো, কভার পেজ রাখবা, পেজ নাম্বার মাস্ট, পেজ নাম্বার যদি না স্যার এই থাকে এটা নিয়ে কিন্তু স্যার এই ঝামেলা হবে কুইজটা স্যার নেক্সট উইকে নেওয়া যায় না স্যার, ভাইবার পরে পরে? আচ্ছা, টাইম ম্যানেজ যদি স্যার করতে আপনি যদি একা মানে আমাদেরটা যদি মানে আলাদা আলাদা ভাবে নিতে চান স্যার, নেক্সট উইকে নিয়ে নিলে আমাদের জন্য ভালো হয় স্যার। জি স্যার, তাড়াতাড়ি স্যার। আর স্যার ভালো লাগতেছে না স্যার, জি স্যার, অনলাইনের সাথে আর স্যার ভালো বাধা লাগতেছে না স্যার, স্যার, সত্যি কথা যেটা। মুক্তি ঠিক চাই আছে, স্যার। তা ঠিক কথা, কারণ ভাইবার জন্য তোমাদেরকে এমনিতেই পড়তে হচ্ছে। জি স্যার, এমনিতেই পড়া আলাদা লাগবে করে স্যার। তো হ্যাঁ আসলে স্যার, হ্যাঁ কুইজের স্যার। জন্য পড়ার কিছু নাই, সেক্ষেত্রে আসলে আগামী সপ্তাহে দেওয়াটাই সেন্স মেক করে। আচ্ছা স্যার আমরা তাহলে বুধবারে ফ্রি আছি স্যার, আপনি বুধবারে একটু সময় জি দিলে স্যার, দেখতে পারেন বুধবার ভালো স্যার স্যার। আমাদের সারাদিনই ফ্রি স্যার, আপনি যেদিন সারাদিন বলবেন free, জি স্যার, স্যার। যেমন আমার বুধবারে হচ্ছে বিকালে ল্যাব থাকে, তো তাহলে আমি এক কাজ করব, বুধবারে তোমাদের কুইজটাকে নিয়ে নেব, আর রাতে নিলেও সমস্যা রাতে না না তাই বলে স্যার, রাতে না স্যার, রাতে স্যার অনেকের স্যার যে সকালে নেটের সকালে। সমস্যা স্যারের স্যার, যখন সুবিধা হয় স্যার সকালে একটা টাইম দিক দেখ কি বল। আচ্ছা, তোমাদের বুধবার 2টা থেকে দিলে সমস্যা আছে? না কোনো স্যার। সমস্যা না নেই স্যার, সমস্যা নেই স্যার। ওই দিন স্যার আমরা ফ্রি পুরা। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমাদের মঙ্গলবারে ভাইভা হয়ে যাবে এবং জি বুধবারে স্যার, কুইজ হয়ে বুধবারে যাবে, স্যার তাহলে রিটার্ন আমাদের এক্সাম। ল্যাব অ্যাকচুয়ালি জি স্যার। শেষ। জি আলহামদুলিল্লাহ স্যার, স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, তো তোমরা ভাইভার জন্য ভালো করে প্রিপারেশন নিও। ভাইভার জন্য কিন্তু থিওরিটিক্যাল জিনিসপত্র ধরবো, যেমন হচ্ছে এই ট্রান্সমিশন লাইন জিনিস, মানে থিওরির জন্য যা পড়ছো ট্রান্সমিশন লাইনে সেই রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, বা ল্যাবে আমি যে লেকচার দেই সেই লেকচার রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, জি একটা স্যার। সার্কিট দেখায় বলতে পারি যে এইখান থেকে কেন কি নেওয়া হচ্ছে, এই সব রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি জি স্যার। আমাদের হোল ল্যাবের অ্যাসোসিয়েটেড যে কোনো কিছু থেকে আমি কোশ্চেন করতে পারি। ইভেন আমি ইন্টারনেট থেকে এই ইনস্ট্রুমেন্টের ছবি ডাউনলোড করে সেটা দেখাই, বললাম যে এটা দেখে একটু বলো তো যে ওইটা কি এরকম টাইপের, বুঝতে পারলা? জি মানে স্যার, স্ক্রিনে শেয়ার দিয়ে সেখান জি থেকে স্যার। তোমাদেরকে জিজ্ঞেস করলাম সাপোজ, এরকম টাইপের। এবং কুইজের জন্য হচ্ছে তোমাদেরকে মানে কিছু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন, মানে এটা বলতে কি বুঝো এই টাইপের কোশ্চেন থাকতে পারে, এবং বেসিক্যালি মেইনলি ম্যাথ থাকবে। এবং ম্যাথগুলো ভালো করে পারার জন্য তোমাদেরকে এই যে ল্যাব রিপোর্টের জন্য যে সকল জিনিসপত্র ক্যালকুলেট করতে হচ্ছে সেই ক্যালকুলেশনগুলো খুব ভালো মতো শিখতে হবে, ঠিক জি আছে? স্যার। স্যার কুইজটা স্যার কত মার্কসের হতে পারে স্যার? কুইজটা আমি 30 মার্কসের নিচ্ছি, কিন্তু 30 মার্কস থাকবে এটা কিন্তু বলতেছি না, আমি ওটাকে পরে কনভার্ট করে নিয়ে যেতে পারি অন্য নাম্বারে। আপাতত কোশ্চেন করছি আমি 30 মার্কের জন্য, তোমরা 30 মার্কের জন্য 30 মিনিট টাইমের একটা পরীক্ষা দিবা, সোজা কথা। এখন সেটাকে কত মার্কে নিয়ে যাব সেটা আমি এখন বলতে পারতেছি না, জি ঠিক স্যার। আছে? ওটা জেনে তোমাদের লাভ কি বলো তো? তোমাদের জানা দরকার হচ্ছে না 30 স্যার, আমাদের মিনিটের পরীক্ষা দরকার নেই 30 স্যার। না মার্কের, স্যার, দরকার নেই। তোমাদের একটু জানলে আমরা তো স্যার হচ্ছে। শেষ করতে চাই, আমরা পরীক্ষা শেষ করতে চাই স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আগামী সপ্তাহে আমাদের স্যার আর ভাইবার স্যার কোনো স্লট দিবেন না স্যার, গ্রুপ ওয়াইজ স্লট? হ্যাঁ এটা তো বলছি অলরেডি, কতদিন বললাম না যে ছিলাম না আমি মনে যে হয় স্যার। ল্যাব রিপোর্টের জন্য যেভাবে গ্রুপ করেছি তোমাদের, ওই গ্রুপ অনুযায়ী জি হচ্ছে স্যার। ডাকবো। তো প্রথম গ্রুপকে যখন আমি ভাইভা নিব তখন অন্য গ্রুপ হচ্ছে ওয়েটিং রুমে থাকবে, বুঝতে পারছো? জি স্যার। তারপর যে এক গ্রুপের ভাইভা শেষ হয়ে গেলে তাদেরকে বলবো তোমরা মিটিং লিভ দাও, তারা লিভ দেবে, তখন ওয়েটিং রুম থেকে পরের গ্রুপকে আমি অ্যাডমিট করে দেবো। জি স্যার। এবং প্লিজ আগে থেকে ওয়েটিং রুমে ঢুকে বসে থাকো, এইসব খোঁজাখুঁজি যাতে না করতে হয় আমার। এখন গুগল ক্লাসরুমে গিয়ে আমি পোস্ট দিব, সিআর একবার কল দিব, এইগুলো যেন হয়রানি না হয়, ঠিক আছে? প্লিজ নিজ দায়িত্বে চুপচাপ ওয়েটিং রুমে জয়েন দিয়ে বসে থাকবা, আমি যথাসময়ে অ্যাডমিট করে দিব। আর তোমার আগের গ্রুপের ভাইবা শেষ হলে তোমাকে অ্যাডমিট করে দিব, টেনশনের কিছু নাই। তুমি চুপচাপ এই ওয়েটিং রুমে নিজেকে জয়েন দিয়ে চুপচাপ বসে থাকবা, বুঝতে পারলা? জি স্যার। ওকে,
ঠিক আছে, স্যার তাহলে ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে আমাদের দেখা হবে। মঙ্গল এবং বুধবারে আমাদের ফাইনাল ভাইভা এবং ফাইনাল কুইজ এই দুটো আমরা নেব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, ইকবাল হোসেন। স্যার স্যার 5 নাম্বার এক্সপেরিমেন্টে যাবেন? হ্যাঁ 5 নম্বর যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার আমাকে একটু স্যার জেডটা জানি কিভাবে বার করব স্যার? জেডটা কিভাবে বের করব? ডাটা টেবিল। হ্যাঁ জেডটা ডাটা টেবিলে স্যার। ওকে বলতেছি। জেড মানে হচ্ছে আর প্লাস জে এক্স, তার মানে রেজিস্ট্যান্সটা প্লাস জে গুণন এক্স এল যেটা সেটা। তো আমাদের ডেটা টেবিলে আমাদের এল দেওয়া আছে হচ্ছে 3 হেনরি, তাহলে তুমি এটাকে এখান থেকে এক্স এল বের করে নিবা, ওমেগা ইনটু এল। ওমেগা মানে তো জানো 2 পাই এফ। স্যার আমি ভাবতেছি এভাবে স্যার আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, আমি এভাবে ভাবতেছি, তার জন্য স্যার জিজ্ঞেস না করি। না না ওভাবে না, আমি তো এখন তো ক্লিয়ার তাই না? ওমেগা এল বের করবা আর তারপর হচ্ছে আর প্লাস জে ইনটু সেই ওমেগা এল যেটা সেটা। ওকে, এবং সবগুলো জিনিস তুমি যদি পোলার ফর্মে লেখো, অর্থাৎ আর এবং অ্যাঙ্গেল থিটা আকারে লেখো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। বুঝলা? জি স্যার। স্যার আর হচ্ছে স্যার গত ক্লাসে স্যার আমি স্যার মাঝখান থেকে স্যার নেট চলে গেছিল স্যার, প্রেজেন্ট করতে পারি নাই স্যার, এটা যদি একটু কনসিডার করতে। এখন অ্যাটেন্ডেন্স নেব। Please respond to your roll call. একটা এক্সেল ফাইল ওপেন হতে এতক্ষণ লাগে। কি অবস্থা আমার পিসিটার? আচ্ছা, প্রথমে সাদনান সাইদ আসো? আচ্ছা নাই। এমডি শাওন? স্যার ওনাদের মনে কনফ্লিক্ট ছিল স্যার। ও আচ্ছা হ্যাঁ 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 সরি, তো আগে বলছি। ঠিক আছে, সিরিজন রয়? ইয়েস স্যার। তারপর এনামুল হক? ওকে, তারপর হচ্ছে আবিদুর রহমান খান? ইয়েস স্যার। তারপর নাফিস গিয়াস? ইয়েস স্যার। শহীদুল ইসলাম? ইয়েস স্যার। সাইফুল ইসলাম? ইয়েস স্যার। বাঁধন কুমার প্রামাণিক? ইয়েস স্যার। ইকবাল হোসেন? ইয়েস স্যার। স্যার গত ক্লাসে স্যার কানেকশন চলে গেছিল, আচ্ছা, স্যার প্রেজেন্ট করতে পারি নাই। ঠিক আছে। তারপরে হচ্ছে তানজিনা তাসনিম আশা? তানজিনা তাসনিম আসো? ওকে, তারপর সুমিত কুমার রয়? ইয়েস স্যার। ফারহান হাসান শিকদার? ইয়েস স্যার। দেবাশিস ঘোষ রুদ্র? ইয়েস স্যার। আরিফুর রহমান? ইয়েস স্যার। অমিত হাসান খান বিজয়? ইয়েস স্যার। তারপর নাইম স্যার, আছি সরকার? স্যার। হ্যাঁ নাইম ইয়েস সরকার? স্যার। নাইম সরকার স্যার। অমিত হাসান? ইয়েস স্যার। তুষার রয়? নাই। শারমিন রহমান? ইয়েস স্যার। মোহাম্মদ ইব্রাহিম? ইব্রাহিম কতদিন ছিল না। রিফাত জাহান? ইয়েস স্যার। পরে সাইফুল ইসলাম 119? অ্যানসার। তাসলিম কবির নিশা? ইয়েস স্যার। ইয়াকুব হাসান? ইয়েস স্যার। দেওয়ান আশিকুর রহমান? ইয়েস স্যার। তমিম আক্তার? প্রেজেন্ট স্যার। মিনহাজ পাঠান? ইয়েস স্যার। উম্মে হাবিবা হাসান? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ল্যাব অ্যাকচুয়ালি পর্যন্তই। হ্যাঁ বলো। স্যার আমি স্যার 1810873 হ্যাঁ তো আচ্ছা পেতে পারি না স্যার, মোবাইলে এর কোনো প্রবলেম? না দিছি তো, আমি তো তোমাকে দেখলাম তুমি অ্যাটেন্ড ছিলা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে,
তাহলে আমাদের ল্যাব অ্যাকচুয়ালি এখানে শেষ। আমরা 6টা এক্সপেরিমেন্টই কমপ্লিট করে ফেলছি। তোমাদের যদি ফার্দার কোনো ইনকোয়ারি থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমাকে সেটা মেইলেও জিজ্ঞেস করতে পারো বা ক্লাসরুমে পোস্ট দিয়েও জিজ্ঞেস করতে পারো। আমরা অলরেডি বলে দিলাম যে আমাদের ফাইনাল ভাইভা এবং ফাইনাল কুইজ ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কমপ্লিট করে ফেলবো। দুটো হচ্ছে তারিখগুলো ভুলে গেলাম নিজেই, 1 তারিখ এবং 2 তারিখ। 8 তারিখ, ঠিক আছে, 1 তারিখ এবং 2 তারিখ, 1 আর 2 তারিখ, টুইসডে এবং ওয়েডনেসডে। 1 আর 2 তারিখ স্যার 8 তারিখ কিছু নাই, 1 আর 2 কিছু নাই, 8 তারিখ কিছুই নাই, 1 আর 2 1 আর 2 সব শেষ। ঠিক আছে, 1 আর 2 আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। তাহলে আমি গুগল ক্লাসরুমে এটা অ্যানাউন্সমেন্ট আকারে পোস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ইন কেস তোমাদের কোনো ফ্রেন্ড যদি এই অ্যানাউন্সমেন্টটা মিস করে কাইন্ডলি একটু বলে দিও, ঠিক আছে? কারণ আলাদা করে কিন্তু কোনো কোশ্চেন করব না, মিস দিলে কিন্তু সে মিস অ্যাকচুয়ালি আমি জানি না তার ক্ষেত্রে কি করব, হয়তো তার ভাইভার মার্ক থেকেই হচ্ছে কুইজে দিয়ে দেওয়া লাগবে, কিন্তু এবং কুইজ অ্যাটেন্ড করা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে কমপ্লিট। তোমরা ভালো থেকো, আশা করি তোমরা এই ল্যাবে মানে বুঝতে পারছো। আশা করি আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের জন্য ইজি করা, যেহেতু অনলাইন ল্যাব তোমাদের জন্য কষ্ট বোঝা এবং মানে রিয়েল ল্যাবের ফিলিংটাও তোমাদেরকে দেওয়া পসিবল হচ্ছে না। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যেন এক্সট্রা প্যারা না দেওয়া, মানে প্যারা না তোমাদের উপর যায়। তো যথাসম্ভব সহজ করার চেষ্টা করছি, জানি না সফল হয়েছি কিনা, বাট ট্রাই করছি আমি। আশা করি তোমরা ল্যাবে কিছু শিখতে পারছো। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। কে কি স্যার এন্ডিং স্পিচ দিয়ে দিলেন? হ্যাঁ, এন্ডিং স্পিচ দিয়ে দিলাম অ্যাকচুয়ালি। না স্যার, আমরা স্যার ফাইনাল পর্যন্ত ওয়েট করি স্যার। হ্যাঁ, কিন্তু লেকচার তো দিব না, ওই দুটোতে তো কোনো লেকচার দিব না। না, লেকচার অ্যাকচুয়ালি পর্যন্ত বিদায় পর্ব এখানেই সেরে ফেললেন তাই বল। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আগামী সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।